প্ল্যান্টারটি সময় বাঁচায়, শ্রম বাঁচায়, অর্থ বাঁচায় এবং উৎপাদন বৃদ্ধি করে, এবং তারা 1 বছরে বুঝেছেন। কৃষক সমিতি খুবই সংগঠিত এবং সিডার সম্পর্কে তাদের খুবই সিডার সম্পর্কে সম্প্রসারণের জন্য এটি খুবই সহায়ক। এবং কৃষকরা ভর্তুকি সম্পর্কে সচেতন এবং ভর্তুকি প্ল্যান্টারকে কৃষকদের কাছে অতি সহজে পৌঁছে দিবে এবং অপারেটররা খুবই স্কিলফুল এবং তাদের প্রতি আমাদের পার্টিসিপেন্টদের বিশ্বাস আছে এবং তারা খুব সহজেই অন্যের কাছ থেকে এগুলো শিখতে পারছে। তো আমাদের যে জমির আকার ছিল সেই জমির আকারগুলিও আমাদের সিড প্ল্যান্টারের জন্য খুবই সহায়ক এবং শস্যের যে ক্রমবিন্যাস সেটিও সিড প্ল্যান্টারের জন্য সহায়ক। আমাদের প্ল্যান্টারটি হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক এবং ছেলে পুরুষ একই জায়গা থেকে, মহিলা পুরুষ একই জায়গা থেকে তার ট্রেনিং নিতে পারছে। তবে বীজ বপন যন্ত্র সম্প্রসারণের ক্ষেত্রে কিছু বাধা রয়েছে। সেই বাধাগুলো হলো আমাদের এই বিভিন্ন জায়গা থেকে আগত যে মহিলারা ছিলেন তাদের সামাজিক এবং ধর্মীয় কারণে তারা মাঠে কাজ করতে একটু অনিচ্ছুক এবং তাদের শারীরিক সক্ষমতার কারণে তারা সিড প্ল্যান্টারটি নিজেরা শারীরিকভাবে ব্যবহার করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এবং আমাদের এখানে যে বাজার ব্যবস্থাটা দূরে, এই কারণে তারা বেশ কিছু সমস্যায় পড়েন উৎপাদিত পণ্য বিক্রি করার ক্ষেত্রে এবং যন্ত্রের ক্ষেত্রে। কৃষকদের আর্থিক অবস্থা প্ল্যান্টার ক্রয়ের ক্ষেত্রেও একটা বাধা হয়ে দাঁড়ায়। তো সর্বশেষে আমাদের গ্রুপ থেকে যে সিদ্ধান্ত এসেছে, আমাদের সামাজিক আর্থসামাজিক অবস্থা উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে একটু প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যেতে পারে এবং তারা যে এখনো যদিও সবাই হচ্ছে কৃষক সমিতির আওতায় আছে, কিন্তু তারা যে এই সিড প্ল্যান্টারটি অধিক দামের কথা বলছেন, তো তারা এখনো যে এটাকে একটা গ্রুপের আওতায় এসে কেনা যায় এই বিষয়টিকে তাদের মধ্যে একটু এনকারেজ করা যেতে পারলে হয়তো আমাদের সিড প্ল্যান্টারটি আরো খুব সুন্দরভাবে কৃষকদের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। পক্ষ থেকে প্রেজেন্টেশনটি শুরু করছি। যদি আমরা প্রথমে বীজ বপন যন্ত্রের গ্যাপ অ্যানালিসিস দেখি, দেখব 1.1 এ আমাদের স্কোর এসেছে 1, 1.2 তে আমাদের স্কোর এসেছে 1, 1.3 যেটা হচ্ছে বীজ বপন যন্ত্রটি মহিলাদের উপকার এবং ক্ষমতায়নে ভূমিকা রাখছে, এটাতে স্কোর এসেছে 1.45। আমাদের 1.4 যেটা হচ্ছে ভ্যালু চেইন সামগ্রিক অবস্থা কি বীজ বপন যন্ত্র ব্যবহারের জন্য উপযুক্ত, ওটা আমাদের স্কোর এসেছে 2। আমরা যদি 1.5 দেখি আমাদের স্কোর আসছে 1, 1.6 যেটা বীজ বপন যন্ত্র সম্পর্কে জানা এবং শেখার উৎস, এখানে আমাদের স্কোর এসেছে 1.25। 1.7 এ আমাদের স্কোর এসেছে 1, 2.1 এ যেটা হচ্ছে সম্ভাব্য ব্যবহারকারীদের কি বীজ বপন যন্ত্র গ্রহণ করার সক্ষমতা রয়েছে, এখানে স্কোর এসেছে 1.33। 2.2 তে আমাদের স্কোর এসেছে 1, 2.3 তে 1। স্থানীয়ভাবে সহজলভ্য হওয়া প্রয়োজন। তারপর আমি যদি পক্ষের উল্লেখযোগ্য বিষয়সমূহগুলো বলে থাকি, সেটা হচ্ছে 1, সময় ও শ্রমিক ব্যবধান ব্যয় কমাতে হবে। বীজ বপন যন্ত্রটি ব্যবহারের জন্য স্বল্প সময় প্রশিক্ষণ যথেষ্ট। যন্ত্রটি দিয়ে পাট, ভুট্টা, গম, মুগ ডাল সহজে বপন করা যায়। এবং আমরা যদি সম্প্রসারণ উল্লেখযোগ্য বাধাসমূহগুলোর দিকে দেখি, দেখা যাচ্ছে যে কৃষকদের আর্থিক সক্ষমতার অভাব রয়েছে, খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে সহজে পাওয়া যায় না এবং সর্বশেষ পয়েন্টটি হলো যন্ত্রের উপকারিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রচার উল্লেখযোগ্য। আমি এই পর্যায়ে আমাদের প্রকল্প পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর আলম স্যারকে আসলে এই টোটাল যে ডিসকাশন সেশনটি পরিচালনা করার জন্য। আমি প্রথমেই এই 6টা গ্রুপকে এবং সকল আজকের যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করে আজকের আলোচ্য বিষয়গুলোকে আজকে উপস্থাপক যারা ছিলেন তাদের হাতে তুলে দিয়েছেন। আমি সবার জন্য একটু করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি জানি যে এখানে আপনাদের কারো কারো মন্তব্য থাকতে পারে, সেই মন্তব্যগুলো আমরা শুনবো। তো প্রথমেই আমি শুনে যতটুকু মনে হয়েছে সেই বিষয়টি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি। আমরা এই যে প্রযুক্তিটি সম্প্রসারণযোগ্য কেনা, স্কেলেবল কেনা এবং কোথায় কোথায় তার গ্যাপটি আছে সেটির জন্য যে আলোচনা করেছি, আলোচনাটাকে কিন্তু মূলত 3টি ভাগে আমরা ভাগ করেছি। একটা হলো যে যন্ত্রটি যে কাজের জন্য সেই কাজটি করে কিনা এবং যারা এটাকে ব্যবহার করছেন ব্যবহারের পক্ষে উপযোগী কিনা,
এটি ভাড়ায় চালালে সেটার জন্য উপযোগী কিনা, এবং এর যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি যেটা লক্ষ্য করেছি তার প্রতিটা ক্ষেত্রেই উত্তরটা এসেছে। আমরা 3টি ক্ষেত্রে বলেছিলাম, এটা কি সহজতর, এটা কি অনেকটা নিরপেক্ষ, না এটা কঠিন, এটা অন্য কৃষকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। বিশেষ করে এর টেকনিক্যাল যে বিষয়, যে কাজটি করার জন্য যন্ত্রটি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি যদি অ্যাজ এ হোল সামারিটা দেখি, তাহলে আপনারা বলেছেন এটা সহজতর। কিন্তু যখন এটার প্রশ্ন উঠেছে যে ব্যক্তিরা এটা ব্যবহার করবেন, সেটি তিনি এটা নিজে কিনবেন অথবা গ্রুপে কিনবেন, অন্যকে ভাড়ায় দেবেন, এই সম্পর্কীয় যে বিষয়গুলি আছে, অর্থাৎ এন্টারপ্রেনিউরিয়াল একটা ক্যাপাসিটি তৈরি করা, এটা উদ্যোক্তা তৈরি হওয়ার যে বিষয়, এবং সেখানে যে ধরনের মানব সম্পদের দরকার, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা কম্পারেটিভলি নিরপেক্ষ থেকে একটু কঠিনের দিকে গেছে, অর্থাৎ সহজতর থেকে একটু কঠিনের দিকে গেছে, যদিও স্কোরগুলো সহজের কাছাকাছি। তার অর্থ দাঁড়ালো এটি যে এইখানটাতে আমাদের কিছু কাজ করবার আছে। তার অর্থ কি দাঁড়ায়? সে দাঁড়ালো হলো যেমন প্রশিক্ষণ বিশেষ করে প্রয়োজন, মহিলা যারা আছেন বিশেষ করে তাদের যে সামাজিক বাধাগুলো আছে সেই বাধাগুলোকে খানিকটা দূর করবার চেষ্টা করা, এবং প্রতিটা প্রশিক্ষণে মহিলাদেরকেও সংযুক্ত করা, যাতে নারী পুরুষ উভয়ই এই যন্ত্রটির সাথে সহজে এটা গ্রহণ করতে পারে। কেউ কেউ বলেছেন সেখানে স্পেয়ার পার্টস থেকে শুরু করে মেকানিকের একটি বিষয়, সেটাও কিন্তু এই যন্ত্রটি সহজেই সম্প্রসারণ করবার ক্ষেত্রে একটি বাধা বটে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা বলেছেন যে এটা একটু সহজতর থেকে একটু কঠিন। আরেকটি বিষয় হলো ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি যখন অর্থের প্রশ্ন আসলো, তাহলে ব্যাংকগুলো কি সহজে ঋণ দেয়, অথবা এনজিও বা কারা যাদের কাছ থেকে আপনি এই অর্থটি পেতে চান, অধিকাংশ ক্ষেত্রে বলেছেন এর প্রাইসটা একটু হাই। তার মানে অন্যভাবে বললে যে এই অর্থ যে প্রাপ্তির যে বিষয়টি, সংগ্রহ করার বিষয়টি, এটা এখনো বেশ কঠিন আছে, এবং অধিকাংশ ক্ষেত্রে মনে হয়েছে নিউট্রাল থেকে একটু হার্ডারের পক্ষে এই জায়গাগুলো গেছে। তার মানে হলো যে আমাদের এই ধরনের কাজগুলো সহায়ক হিসাবে কাজ করতে হবে। টেকনিক্যালি একটা প্রশ্ন আপনারা এর পরবর্তীতে যে জায়গাটা এসছে, যে মূলত এই যন্ত্রটি যে কাজ করে সেটা এক বাক্যে সবাই বলেছেন যে এটি সময় বাঁচায়, এটি শ্রম বাঁচায়, এটি অর্থ বাঁচায়, আবার এটা লাইনে যেহেতু লাগানো যায়, পরবর্তীতে নারী এবং শিশুরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে রবি শস্য উঠানোর কাজে তারা নিজেরা যুক্ত হন। লাইনে যদি হয় এটা উঠাতে সুবিধা হয়, তো যে কারণেই সময় এবং অন্য জিনিসগুলো বাঁচে। তাহলে সেদিক থেকে আমরা একটা ভালো বিষয় পেয়েছি। কিন্তু অন্যদিকে আপনারা যে কথাটি প্রায় সবগুলো গ্রুপই বলবার চেষ্টা করেছেন টেকনিক্যালি, সেটা হলো যন্ত্রটি একটু ভারী হয়, বিশেষ করে যখন এটা টার্ন নিতে হয় তখন এটাকে উঠানো পুরুষ যারা আছে, যারা অপারেটর, তাদের জন্য খানিকটা কষ্টকর হয়, মহিলাদের জন্য আরো কষ্টকর বেশি। ফলে কেউ কেউ বলেছেন যে এটা কি ট্রাক্টর দিয়ে বা চালিয়ে যাওয়া যায়, এরকম কিছু করা যায় না। আমরা কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করেছি। আমার এখানে ড্রাইভার স্যার আছে, তিনি হয়তো পরে বলবেন যে এবার আমরা ট্রাক্টরের পিছনে এই ধরনের যন্ত্রগুলো ব্যবহার যদি করি, তাহলে ঘোরানোর ক্ষেত্রে যে সমস্যা, এটা কিন্তু আমরা সহজেই দূর করতে পারি। মূলত আরেকটি কথা কেউ কেউ বলেছেন যে মহিলাদের জন্য এখনো পর্যন্ত সামাজিক ক্ষেত্রে একটা বাধা আছে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করবার ক্ষেত্রে, কোনো কোনো এলাকায় বেশি, কোনো কোনো এলাকায় কম। তাহলে এটাকে দূর করবার জন্য একটি সামাজিক সচেতনমূলক অবস্থা তৈরি করতে হবে। এটা হলো মোটা দাগে আপনারা কথাগুলো বলেছেন। আমি একটু সামারাইজ করলাম। আমার মনে হয় আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে এই জায়গায়। খুব সংক্ষেপ প্রশ্নগুলো অথবা মন্তব্যগুলো যদি আপনারা করতে চান, আমরা এই সময়টা খুব বেশি নেব না, এখন থেকে হয়তো 10 মিনিটের মধ্যে আমরা এই আলোচনাটা শেষ করব। তো এই কারণে আমরা চাই যদি আপনাদের কারো ব্যক্তিগত কোনো প্রশ্ন জানবার থাকে, তাহলে আমাদের আলোচনা যারা করেছেন, মডারেটর ছিলেন, তারা উত্তর দিতে পারেন, এবং আমাদের পক্ষ থেকে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যদি কারো প্রশ্ন মন্তব্য থাকে প্লিজ। আমাদের রিসার্চের করার জন্য দিবে আর কি, যন্ত্রটি ভারী, জানি এই সমস্যা, কিন্তু আমরা যখন ডিজাইন করছি আসলে ওর একটা ওজন দরকার আছে নিজস্ব ওজনের জন্য, যার জন্য ফাড়ো ওপেনার দিয়ে ফাড়োটা হবে না।
কিন্তু একটা ব্যাপার হলো অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, যেটা ট্রেনিং এর প্রয়োজন। আমরা সবসময় ট্রেনিং এ বলে থাকি এবং সবাইকে উপদেশ দিই যে আমাদের পাওয়ার টিলার যে বেল্টটা আছে এই বেল্ট দিয়ে কিন্তু চলবে না, আমাদের বেল্টটা চেঞ্জ করতে হবে। এই ইঞ্জিনের সামনে দেখেন যে ইঞ্জিন সামনে আগানোর জন্য শর্ট কাট আছে। আমরা যদি ইঞ্জিনটা আগাই দিই একটু লম্বা বেল্ট 78 ইঞ্চি বা 83 ইঞ্চি বেল্ট বিভিন্ন এই বেল্টটা লাগাই দিই, তাহলে দেখবেন যে আপনি সামান্য 2 আঙুল উঠাইতে পারতেছেন যন্ত্রটা। মানে ইঞ্জিনের সেলফ ওয়েটটা সামনে নিয়ে গেলে এটা হালকা হয়ে যাবে। এই সিম্পল জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে কারোর কাছে ভারী লাগবে না। সুতরাং এইগুলো জানার জন্য ট্রেনিং এর প্রয়োজন। কারণ এই ছোট জিনিসটা আমাদের জানা নাই, এই জন্য আমরা ভার বহন করতেছি নিজেদের শরীরে, কিন্তু এই ভারটা ওই টিলার নিজেই বহন করতে পারে। কেউ কেউ বলছেন যে বীজ বহন যন্ত্রে সেন্সর লাগানো দরকার, যাতে মিসিং সিট সমস্যা। এই বছর আমরা এই ধরনের একটা রিসার্চ প্রোগ্রাম হাতে নিয়েছি যে সিডারের মিসিং সিট যাতে না থাকে তার জন্য আমরা সেন্সর ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি এবং রিসার্চ প্রোগ্রাম হাতে নিয়েছি। মাটির আর্দ্রতা থাকলে এটা সমস্যা, এই জন্য যেখানে মাটির আর্দ্রতা এটা একেবারে ভিজা মাটি, আমরা বলি যে পাওয়ার টিলার দিয়ে খুব হালকা একটা চার্জে আপনি এই ময়েশ্চার থেকে এভাপোরেট করবেন, এরপরে বীজ বপন করবেন, তাহলে এটা এইভাবে সমাধান করা যেতে পারে। মহিলাদের আর্থিক সাহায্য করি, কিন্তু আমাদের গ্রুপগুলো বলছে যে মহিলাদের জন্য মাইক্রোক্রেডিট পাওয়া খুবই সহজ, পুরুষরা মাইক্রোক্রেডিট পাওয়া তাদের জন্য কঠিন। আর ভর্তুকিতে বীজ বপন যন্ত্র প্রদান করা দরকার। আসলে সদস্য গভর্নমেন্ট সরকার খুব আগে আসছেন এবং বাংলাদেশে 5000 বীজ বপন যন্ত্র বরাদ্দ করছেন ভর্তুকিতে। সুতরাং এবং উপকূলীয় অঞ্চলে এই ভর্তুকি প্রোগ্রামের 70% ভর্তুকি। অর্থাৎ আরেকটা জিনিস অনেকে প্রশ্ন করেছেন আমাদের গ্রুপে, ইয়ং গ্রুপে, যে তাদেরকে কৃষি অফিস থেকে বা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা কিন্তু বলছেন শুধু পিছনে বীজ বপন যন্ত্র দেওয়া হবে। আসলে আগের প্রজেক্টে, এর আগের প্রিভিয়াস প্রজেক্টে কিন্তু এইভাবে একটা সমস্যা ছিল যে কৃষকগণ জানতো না যে আমাকে কি দেওয়া হবে। আসলে পাওয়ার টিলার সহই বীজ বপন যন্ত্র, কারণ ওখানে যে টেকনিক্যাল কমিটিতে আমি এবং প্রফেসর চরণ দুইজনে আছেন, আমরা সব কিছু জানি। এটা কিন্তু পাওয়ার টিলার সহই, এটা আপনারা ভুল করবেন না, পাওয়ার টিলার সহই কিন্তু করতেছেন। সুতরাং আর এখানে একটা যন্ত্রের দাম যদি 2 লাখ টাকা হয়, পাওয়ার টিলার সহ আপনার মাত্র 60,000 টাকায় পাবেন। সুতরাং আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই মোটামুটি অন্যান্য যে জিনিসগুলো আছে আসলে আলাপ করবেন। সবাইকে ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ইউসুফ, প্রথমেই ক্লারিফিকেশনের জন্য। আচ্ছা, আপনাদের যদি কারোর কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে প্লিজ একটু মাইক্রোফোনটা একটু দিতে হবে। আপনারা যে বলবেন তার নাম পরিচয়টা দিয়ে প্রশ্ন করবেন অথবা কোনো কমেন্টস। স্যার, আমি মার্টিন বয়েলি। আয়ুব স্যার যে কথাগুলি বললেন, আমি আয়ুব স্যারকে খুব ভালোভাবে চিনি। সত্যিকার অর্থে তিনি বললেন যে সেন্টার অফ গ্র্যাভিটি, যেটাকে সমতা করে নিতে, কিন্তু এটা ভালো বিষয়। কিন্তু সত্যিকার অর্থে আমরা যারা ওয়ার্কিং টাইপে এটা ব্যবহার করি, যেহেতু আমাদের শক্তি যথেষ্ট নয়, 1 ঘন্টা কাজ করার পরে ছাড়া আমরা হাঁপিয়ে উঠি, কিন্তু একটা মেশিন কিন্তু কন্টিনিউ 8-10 ঘন্টা কাজ করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে সত্যিকার অর্থে আমাদের এটা উপকার হয় নিঃসন্দেহে, কিন্তু এই মেশিনটা ব্যবহার করতে আমাদের সত্যি কষ্ট হয়ে যায়। কিন্তু আমি আপনার কাছ থেকে আশার বাণী শুনেছি, সেটা হলো যে ভবিষ্যতে হতে পারে বড় মেশিনের সাথে সেটা করা যাবে। কিন্তু আমি যেটা বলতে চাই যে আমরা এই মেশিনটা ব্যবহার করতে পরিবর্তে কিন্তু এর ইঞ্জিন যেহেতু এত নিচে, আমরা টিলার জাতীয় ইঞ্জিন, এই ইঞ্জিনগুলি অতি দ্রুত কিন্তু স্যার নষ্ট হয়ে যায়। আমরা এই দক্ষিণ অঞ্চলে লোনা এবং কাদার মধ্যে ব্যবহার করতে, তো এই মেশিনটা যদি সত্যি একটা বড় মেশিনে রূপান্তর করা যায়, একটা বড় মেশিন আমাদের একটা এলাকাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আমার মনে হয় যে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, আমি আগেই উত্তরটা দিয়েছি। সেটি হলো যে ট্রাক্টরের সাথে এই বীজ বপন যন্ত্রটি ব্যবহার করা যাবে সেই ধরনের একটি ডিজাইন নিয়ে একটু আগেই যেমন বললেন যেটি কাজ হচ্ছে, কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা কাজ করছে এবং ভবিষ্যতে কাজ
জি আপনার স্যার। অন্য কোনো মন্তব্য যদি প্রশ্ন স্যার, থাকে বলুন, আমরা ওভারঅল স্যার এটা মানে আমি ইমপ্রেসড হয়েছি আপনাদের এই কথায়, যে আমি আশা রাখতেছি যে আমরা দ্রুত উন্নতি লাভ করব। অন্য আর যদি কারো প্রশ্ন থাকে অথবা কেউ কমেন্টস করতে চান প্লিজ। ডক্টর সোমা, ধন্যবাদ সবাইকে। আসলে অনেক আলোচনা হয়েছে এবং আমার মনে হয় যে ওটা প্রোগ্রামটি খুব লাইভলি হয়েছে। তবে আমি আজকে এই আমার গ্রুপের ইন্টারভিউ নিতে গিয়ে আমার কাছে আসলে যদিও গোটা প্রোগ্রামটার সাথে আমিও ছিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে একটি জায়গায় মনে হয় আমরা একটা সংযোজন থাকলে খুব ভালো হতো। সেটি হলো যে বর্তমানে যে টু হুইল মানে পাওয়ার টিলার অপারেটেড যে সিডারটি আছে, এটির পাশাপাশি ফোর হুইল অপারেটরের ডিমান্ডটা কি রকম, কেন সেই ডিমান্ড, কেন এটার পরিবর্তে সুইচ করার সুযোগ আছে কিনা, মানে পাশাপাশি এই বিষয়টি মানে গ্রুপের মধ্যে আসলে ওইভাবে ক্লিয়ার হয়নি। স্পেশালি আমার গ্রুপে যেহেতু কোশ্চেনিয়ারটার ভিতরে ফোর হুইল ট্রাক্টর শব্দ সম্পর্কে কোনো কিছু ছিল না, ওই মুহূর্তে আমিও এটা ভুলে গেছিলাম। আরেকটি বিষয় আমি গ্রুপে আলোচনা করতে গিয়ে যেটি জানতে পারছি যে সচরাচর অনেক পাওয়ার টিলারের যে পাওয়ার আছে সেটি দিয়ে এই সিডার চালাতে অনেক ক্ষেত্রেই সাফিসিয়েন্ট পাওয়ার পায় না বা মানে কমফোর্টফুলি ইউজ করা যায় না। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে বাজারে যে ডিজাইন সিডারটি আছে এটি কি আসলে 12 হর্স পাওয়ার দিয়ে সুইটেবল না 16 হর্স পাওয়ার দিয়ে সুইটেবল, এবং সরকার যেটা ভর্তুকি দিচ্ছে এটা কি 12 না 16 হর্স পাওয়ার টিলার? থ্যাংক ইউ। আমার মনে হয় ডক্টর আইয়ুব হোসেন এটা তাৎক্ষণিক একটু উত্তর দিলে সবাই ক্লিয়ার হবে। ডক্টর আইয়ুব হোসেন প্লিজ। ধন্যবাদ। আসলে শেষের থেকে শুরু করি যে 12 হর্স পাওয়ার, 16 হর্স পাওয়ার, 20 হর্স পাওয়ার সবগুলোই আছে। এটা হলো স্থান ভেদে, যেমন বরেন্দ্র এলাকার জন্য 20 হর্স পাওয়ার তারা ব্যবহার করে। আমার সয়েলের সাথে সয়েলের সাথে অবশ্যই সয়েলের সাথে রিলেটেড, এবং দক্ষিণ অঞ্চলের জন্য 16 হর্স পাওয়ার, অন্য জন্য ময়মনসিংহের জন্য 12 হর্স পাওয়ার করে নিতে হবে। এই জন্য গভর্নমেন্ট ভর্তুকি প্রোগ্রামে সবগুলাই আছে। এখন কৃষকরা তারা চয়েস করবে যে আমার কোনটা দরকার, আর এই জন্য আমার সঙ্গে দেখতে হবে সবগুলোই ভর্তুকি আছে, এই স্থান পেতে এগুলো ইয়ে আছে। আর ট্র্যাক্টর অপারেটেড ফোর হুইল ট্র্যাক্টরে আসলে এটা কাজ চলতেছে, স্যারও বলছেন যে এটা আমরা অচিরেই এটা দিতে পারবো। সুতরাং আর কি যা বললাম সুরজিৎ, তার আগে যে মঞ্জুর আলম সাহেব আছেন ওনার কথাটা শুনে নিন। মঞ্জুর আলম সাহেব প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঞ্জুর আলম। আমি এই সিডিউল মেশিনটা চালাইছি। আমি এই সিডিউল মেশিনটা থেকে আমি যে সমস্যায় পড়ছি সেই সমস্যাটা হলো যে যখন মেশিন স্টার্ট দিয়ে আমি মেশিন মাটি বিচরণ করতেছি, বীজ দেওয়া আমার ইয়েতে প্লেটে, এবং অন্য মেশিনের দিকে খেয়াল রাখা অন্য মেশিন চালাইতেছি, এখন যে বীজ পড়তেছে না। এই জন্য আমি বলতে চাই গবেষণা ছাত্রকে ওখানে যদি একটা যন্ত্র, এমন একটা যন্ত্র ফিটিং করা হয় যে বীজ পড়তেছে না, এই জন্য একটা সিগন্যাল দিলে আমার বীজটাও। হ্যাঁ, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, এর আংশিক উত্তর কিন্তু আমরা দিয়েছি যে একটা সেন্সর ব্যবহার করা হবে ভবিষ্যতে, সবগুলাতেই কাজ চলছে। আপনি যখন সিট পড়বে না তখন কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে সিট পড়ছে না। পড়ছে না। যদি আর কোনো মন্তব্য না থাকে আমরা সুরজিতের কাছে যাব। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আইয়ুব স্যারের কথা এবং রুস্তম স্যারের যে প্রশ্ন ছিল এটা আসলে খুবই ভালো। তো আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার আমরা দেখতেছি যে প্রত্যেকটা জিনিসে একটা টেকনোলজি বিস্তার ঘটবে, তার আসলে প্রচার এবং প্রসারের ভিতরে। আমি যাদের সঙ্গে আসছে কথা বলতেছি বিভিন্ন মাঠ পর্যায়ে এবং এই মেশিনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আমার যেটা মনে হচ্ছে স্যার, আমার একটা কৃষকরা আছে, তো এটা যদি প্রচার এবং প্রসারের জন্য যদি উদ্যোগ আরো বেশি নেওয়া যায়, সেক্ষেত্রে মার্কেটটা যদি সম্প্রসারণ ঘটে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই এই যে বর্তমান দাম কমে আসার সম্ভাবনা আছে এবং টেকনোলজিগতভাবে এটা উন্নত হওয়ার সুযোগ একটা তৈরি। ধন্যবাদ। ধন্যবাদ সুরজিৎ। প্লিজ এখানে সামনে আসেন, আপনার পরিচয় দিয়ে আপনি একটু শুরু করবেন। সুরজিৎ যে মন্তব্যটি করেছেন পরবর্তীতে আমরা এটার উপরে সংক্ষেপে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের তো দিন দিন জায়গা সীমিত হয়ে যাচ্ছে, এটা তো বড় পর্যায়ের জন্য বলতেছে হুইল সিস্টেম, কিন্তু
আমারটা পাওয়ার টিলারে যাতে বসে মুভ করা যায় এরকম সিস্টেম করা যায় কিনা, কারণ আমাদের তো জায়গা দিন দিন একেবারে সীমিত হচ্ছে। তো বড় না করে ছোটতে যাওয়া যায় কিনা, বসে মুভ করা যায় কিনা এটা। অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনারা আর কেউ যদি কোনো মন্তব্য করতে চান, তা না হলে আমরা এটাকে একটু সামারাইজ করে দু একটি কথা বলে আমাদের প্রোগ্রামের শেষের দিকে যাবো। কেউ কি আর কোনো মন্তব্য করতে চান কিনা, বিশেষ করে দিদাদি আপনারা কিছু বলবেন নাকি? আমরা একটু দিদিদের কাছ থেকে শুনি। আমার মনে হয় আপনার কথাটা শুনবো। দিদি একটু যদি মন্তব্য করেন। আমরা মেশিনটা চালাইনি এবং আমরা আজকে যে দেখলাম এটা আমাদের জন্য খুবই উপযোগী একটা মেশিন। এই মেশিনের সাহায্যে আমাদের সব রকমই উপকৃত হব আমরা কৃষকরা। এখন এটার ক্ষেত্রে আমরা এই যে স্যার বললো যে ভর্তুকির কথা, এই ভর্তুকিটা আসলে কোথা থেকে আমরা কিভাবে কি করতে পারি, কোথায় আমরা অ্যাপ্লিকেশন করব এবং কি প্রকারে পেতে পারি, এই বিষয়ে যদি একটু এটা আমরা জানাবো আপনাদের। আমার মনে হয় শেষ ভাই জি আপনার পরিচয় দিয়ে একটু আপনার প্রশ্ন বা মন্তব্যটি করুন। মোহাম্মদ সাইফুল ইসলাম। এই পাওয়ার টিলারটি মহিলাদের জন্য যদি তারা চেষ্টা পেতে তাদের সমস্যা হবে, এর জন্য যদি সেলফের ব্যবস্থা করা হতো তাদের জন্য অনেক থ্যাংক ইউ। অত্যন্ত চমৎকার প্রস্তাব। আর আমার মনে হয় আমরা এক কাজ করি, এরপরে আমরা এটাকে একটু সংক্ষেপ করার চেষ্টা করি। দু একটা বিষয় উত্থাপন করেছি, সেই বিষয়ে ভালো করি। আমার মনে হয় রীতাদি যে প্রশ্নটি তুলেছেন, বলেছিলেন যে কিভাবে এই যন্ত্রগুলোর জন্য মূলত এডিশনগুলো করতে হয়, দরখাস্ত করতে হয়, কোথায় কি হবে। এই বিষয়টি খুব সহজ। আপনার ওয়ার্ডের যে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার আছে, সাব আছে, অথবা কৃষি অফিসার যারা আছেন, তাদের সাথে আপনারা কথা বললেই জানতে পারবেন যে কৃষি অফিস থেকে সাধারণত যে সমস্ত যন্ত্রের উপরে এই ধরনের ভর্তুকি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, ওটা আগে থেকে জানিয়ে দেওয়া হয়, পত্রপত্রিকায়ও জানানো হয়। তো সেটার একটা লিস্ট আছে কি কি যন্ত্র দেওয়া হয়। আপনি যদি ওটাকে জেনে ওই দরখাস্ত যেটা একটা ফর্ম আছে, ওই ফর্মটার উপরে আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন একটা করেন, দরখাস্ত করেন, আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার তিনি হেল্প করতে পারবেন এবং এমনকি কৃষি অফিসারের সাথে কথা বলে জমা দিলে প্রতিটা উপজেলাতে এই যন্ত্রপাতিগুলো ভর্তুকি কারা পাবেন তাদের জন্য একটা কমিটি আছে। সেই কমিটি আপনার স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে আরো অন্যান্য ব্যক্তিবর্গ প্রায় 17 জনের মতো এরকম একটি কমিটি আছে। আপনাদের এই দরখাস্তগুলো গেলে তারা বিবেচনা করে তারা একটা সিরিয়াল লিস্ট তৈরি করে ঢাকাতে কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর আছে তার এখানে যে প্রজেক্টটি আছে, যারা এই গোটা বাংলাদেশে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প তাদের কাছে পৌঁছায় এবং ওখানে বলে দেওয়া থাকে যে প্রতিটি উপজেলাতে কয়টি করে ওই ধরনের মেশিন দেওয়া হয় এবং আপনার উপজেলা থেকে যারা নির্ধারণ করে দিলেন ওই নাম, সেই নাম অনুযায়ী যখন আপনার সিলেক্ট হলো তখন আপনাকে তারা সরাসরি জানাবেন যে আপনাকে ওই যন্ত্র ক্রয় করবার জন্য সরকারি ভর্তুকি সহ আপনার নামে বরাদ্দ দেওয়া হবে। আপনি তখন আপনাদের এলাকায় কোন এলাকায় গোটা বাংলাদেশে 50% ভর্তুকি দেওয়া হচ্ছে, শুধুমাত্র দক্ষিণাঞ্চলের কয়েকটি উপজেলা এবং হাওড়া অঞ্চলের কিছু উপজেলা সহ 70% সেখানে ভর্তুকি দেওয়া হচ্ছে। এটা কৃষি অফিসে যোগাযোগ করলে তারা বলে দেবে। সেই অনুযায়ী তখন তারা এটাও বলে দেবেন কোন কোন কোম্পানির কাছ থেকে এই জিনিসটি কেনা যায়। এটা সরকারি অফিস সরাসরি আপনাকে দেবে না, আপনি ওই কোম্পানির লোকজন কিন্তু আপনাদের উপজেলা অথবা জেলা পর্যায়ে সবখানে আছে, তারা যোগাযোগ করেন। আপনার পছন্দ অনুযায়ী ওই কোম্পানির কাছ থেকে আপনি আপনার যদি 50% দিতে হয় 50% টাকা দিয়ে আপনি কিনে নেবেন, অথবা যদি 70% দিয়ে আপনার 30% দিতে হয় 30% টাকা দিয়ে আপনি তাকে যন্ত্রটা নিয়ে আসবেন। আপনি যন্ত্রটা আনলে ওই কোম্পানি ডিলার বা যারা এটা বিক্রি করছে বাদ বাকি টাকাটা সরকারের কাছ থেকে তারা নিয়ে নেবেন। এটা আপনার কোনো দায়বদ্ধতা নেই। এটা হলো সামগ্রিক এই প্রস্তুতি। আমার মনে হয় আপনারা কৃষি অফিসের সাথে একটু যোগাযোগ করলে সিম্পলি আপনাদের যে ওয়ার্ডের সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার আছে তার সাথে কথা বললে সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে পরিষ্কার করবে। আমি সকালে একটা কথা বলেছি, আমরা এখানে যারা আছি এটা আমরা একটা বৃহত্তর পরিবার। ধন্যবাদ।